তো এই পর্যায়ে আমরা গ্রাফ নিয়ে কথা বলবো। তো দেখো আমাদের কিন্তু মানে পদার্থের অবস্থার পরিবর্তনকে দুই ভাবে ভাগ করা যায়। আমরা যেটা বলছিলাম একটা হচ্ছে কণার গতিতত্ত্ব, যেটা অলরেডি তোমরা দেখে ফেলেছো। এবারে আমরা দেখাবো গ্রাফের সাহায্যে কিভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করা যায়। ওকে, তো দেখো আমরা শুরুতে যে কথাগুলো লিখেছি এখানে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। তো ফার্স্টে বলতেছে যে যে কোনো পদার্থের তিনটা অবস্থা হতে পারে। নর্মালি আমরা যেটা জানি যে কঠিন, তরল এবং গ্যাসীয়। সো এই কথাগুলোই বলতেছে যে নর্মাল পদার্থের তিনটা অংশ থাকে, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। যে স্বাভাবিক পদার্থ যেটা কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। স্বাভাবিক পদার্থের তিনটা অবস্থা কঠিন, তরল এবং বায়বীয়। আর অন্যান্য যে পদার্থগুলো আছে এদের অবস্থা হয় দুইটা, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে গ্যাসীয়, যেগুলোকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফে দুইটা অবস্থা থাকে, একটা হয় কঠিন, একটা হয় গ্যাসীয়। সো আমাদের মূল ফোকাসে থাকবে এই সাধারণ পদার্থ আর ঊর্ধ্বপাতিত পদার্থ, এদের অবস্থা, এদের গ্রাফের অবস্থা, চেঞ্জ, এইগুলা এই পার্টগুলো নিয়ে আমরা এখন কথা বলার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরুতে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলি। স্বাভাবিক পদার্থের গ্রাফের বিভিন্ন অংশ, স্বাভাবিক পদার্থের গ্রাফের বিভিন্ন অংশ নিয়ে আমরা এখন কাজ করব। ফাইন, তাহলে আমি সবার আগে আমাদেরকে গ্রাফের অংশগুলোকে একটু মানে বড় করে জাস্ট আমাদেরকে দেখাই। ওকে, তো এটা ইউরিয়ার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের গ্রাফ। ইউরিয়া একটা সার, এই সারের গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 242 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এইভাবে এখন এটার অবস্থাগুলো জানার চেষ্টা করব। তো ফার্স্টে দেখো গ্রাফের মোট কয়টা অংশ, অংশগুলো একটু বুঝতে হবে। ও এ একটা অংশ, এ বি একটা অংশ, দুইটা অংশ, বিসি একটা অংশ, তিনটা অংশ, সিডি একটা অংশ, চারটা অংশ, ডিই একটা অংশ, পাঁচটা অংশ। তো এই গ্রাফের মোট পাঁচটা অংশ দ্বারা আমরা তিনটা অবস্থাকে ব্যাখ্যা করতে পারি, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। এবারে ফলো করো যে ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, যেহেতু আমার গলনাঙ্কের রেখাটা 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গিয়ে গলতে শুরু করবে, তাহলে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আমরা পদার্থের কোন অবস্থা পাবো? আমরা পদার্থের কঠিন অবস্থা পাবো, যেটা আমরা ও এ দ্বারা প্রকাশ করতেছি। দেন আমরা পাচ্ছি এ বি, তাহলে এ বি অংশে কি হবে দেখো, এ বি অংশে কঠিনও পাবো প্লাস তরলও পাবো। ব্যাপারটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ধরো তোমার কাছে ইউরিয়ার মোট এরকম ভাবে 6টা কণা আছে, তাহলে তুমি যখনই এ পয়েন্টে গিয়ে পৌঁছাবা তখনই তোমার এই প্রথম কণাটা আস্তে আস্তে মানে তাপমাত্রা তখন 133 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে এবং ইউরিয়ার একটা কণা কঠিন থেকে তরলে পরিণত হয়েছে, বাট বাকি কণাগুলো কিন্তু এখনো কঠিন থেকে তরলে পরিণত হতে পারে নাই। আমি কিন্তু স্টিল এখানে তাপ দেওয়াটা আমি কন্টিনিউ করে যাচ্ছি আমার। তাহলে যেই কণাটা 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেছে, সে কিন্তু আর তাপ গ্রহণ করবে না, সে ওই তরল হয়েই বসে থাকবে। সে ওয়েট করবে যে তার সাথে যেই কণাগুলো আছে সেই কণাগুলো কখন তার অবস্থায় আসবে। তো তাপ দিলে এরপর এর পার্শ্ববর্তী কণাটা কঠিন থেকে তরলে পরিণত হবে, দেন স্টিল তাপ দেওয়া কন্টিনিউ করলে তার পার্শ্ববর্তী কণাটা তাপ গ্রহণ করবে এবং কঠিন থেকে তরলে পরিণত হবে। তো আমরা দেখো আমরা কিন্তু এবি লাইনের মধ্যে লিখছি কঠিন প্লাস তরল, তার মানে তুমি এবি লাইনের মধ্যে কঠিন কণাও দেখতে পাবা, তরল কণাও দেখতে পাবা। শুরুতে কি হবে দেখো, এই যে দেখো এখন কি হচ্ছে, তিনটা তরল কণা, তিনটা কঠিন কণা। তো যত আমি তাপ দিতে থাকবো সময় নিয়ে, অত আমার তরল কণার সংখ্যা বাড়বে, তত আমার তরল কণার সংখ্যা বাড়বে। সো যদি আমি আরো তাপ দেওয়া কন্টিনিউ করি, তারপরে এই কণা, তারপরে এটা এই কণা, তারপরে সকল কণা, মানে দেখা গেছে যে যখন তুমি বি বিন্দুতে পৌঁছে যাবা তখন তোমার সকল কণাই কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে। আর যখন তুমি কেবল ইমিডিয়েটলি এ পয়েন্টে থাকবা তখন তোমার শুধুমাত্র একটা কণা কঠিন থেকে তরল হবে, বাট বাকি কণাগুলো কিন্তু কঠিনই থেকে যাবে। তো আমরা এ বি হোল লাইনের মধ্যে বা সমগ্র লাইনের মধ্যে কঠিন কণাও দেখতে পাবো, তরল কণাও দেখতে পাবো। বি বিন্দুতে সকল কণাগুলো হয়ে যাবে আমার তরল কণা, বি বিন্দুতে সকল কণা হয়ে যাবে তরল কণা। আচ্ছা, এবারে আসো এরপরে যদি আমরা তাপ বৃদ্ধি করি, মানে তাপ যদি আমি এরপরে আস্তে আস্তে বাড়াই, তাহলে যেহেতু বি বিন্দুতে আমার সকল কণা তরলে পরিণত হয়ে গেছে, তার মানে বিসি সমস্ত অংশের মধ্যে কিন্তু আমরা তরল অবস্থা, ইউরিয়ার তরল অবস্থা দেখতে পাবো। এবং যেহেতু ইউরিয়ার স্ফুটনাঙ্ক 242 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি বলতে পারো সি বিন্দুতে আমরা এরকম ধরো আবার যাব। এবারে ধরো সমস্ত কণাগুলো তরল অবস্থায় আছে, তরল। আচ্ছা, সি বিন্দুতে একটা কণা 242 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ করবে, দেন পর্যায়ক্রমিকভাবে বাকি কণাগুলো 242 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যায়ক্রমিকভাবে ধারণ করবে। সো যার কারণে সি বিন্দুতে আমরা তরলও দেখতে পাবো, গ্যাসীয় দেখতে পাবো। এই যে তাপমাত্রা ধারণ করলো 242 ডিগ্রি সেলসিয়াস, এটা কি গ্যাসীয় কণা হয়ে যাবে না? আবার বাকি কণাগুলো ধীরে ধীরে যখন তাপমাত্রা গ্রহণ করবে 242 ডিগ্রি সেলসিয়াস, তারাও কিন্তু গ্যাসীয় কণায় পরিণত হয়ে যাবে। তাহলে তুমি বলতে পারো সি বিন্দুতে একটা কণা শুধুমাত্র তরল থেকে গ্যাসীয় হবে, আর ডি বিন্দুতে সকল কণাই, যতগুলো কণা থাকবে ইউরিয়ার সকল কণাই তোমার ডি বিন্দুতে গ্যাসীয় অবস্থা ধারণ করে ফেলবে।
দেন যদি তুমি তাপমাত্রা আরো বাড়াতে থাকো, মানে তাপমাত্রা স্টিল তুমি দিয়ে যাচ্ছ, তখন তোমার এই গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বাড়বে, গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বাড়বে এবং আস্তে 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 এটা পাত্র থেকে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। যদি আমি ঢাকনাটা খোলা রাখি তাহলে এরা আস্তে আস্তে পাত্র থেকে বেরিয়ে যাবে। সো এটা হলো আমার ইউরিয়ার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের গ্রাফ। তাহলে এই গ্রাফের মোট 5টা অংশ এবং প্রত্যেকটা অংশের সাথে কিন্তু আমরা লিখে দিয়েছি যে তুমি কি পাবা। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে ইউরিয়ার গলনাঙ্ক রেখা। এটা কি বলতো, এটা হচ্ছে ইউরিয়ার স্ফুটনাঙ্ক রেখা, একটা গলনাঙ্ক রেখা। আর এখানে পাবো আমরা ইউরিয়ার স্ফুটনাঙ্ক রেখা পাবো, ঠিক আছে। ওকে, সো গলনাঙ্ক রেখা এবং স্ফুটনাঙ্ক রেখা এটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, সো আশা করতেছি তোমরা মনে হয় এই পার্টটুকু তোমরা প্রপারলি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে চলো খুব ভালো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, যে এই যে দেখো অংশগুলোর একটা শর্ট শর্ট ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। এই যে আমরা সেই ব্যাখ্যাগুলো ঠিক এখানে লিখে দিয়েছি। তোমাদেরকে এতক্ষণ যাবত যেই কথাগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি, মূলত ওই কথাগুলো এখানে ব্যাখ্যার মধ্যে উপস্থাপন করা হয়েছে, ওই কথাগুলোই মূলত আমরা এখানে সাজিয়েছি। আচ্ছা, তো এখানে কি বলতেছে দেখো, ফার্স্টে বলছে আমাদের গ্রাফের যে অংশগুলো ছিল ও এ অংশ, তাহলে দেখো এই হলো আমার ও এ অংশ, এ বি অংশ, বিসি অংশ, সিডি অংশ, ডিই অংশ। তাহলে এই মোট 5টা অংশ নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই 5টা অংশেরই ব্যাখ্যা আমি যেই কথাগুলো তোমাদেরকে মুখে বললাম সেগুলোর কিন্তু সুন্দর করে ব্যাখ্যা এইখানে আমরা এই পয়েন্টগুলোতে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা দেখো বলেছি যে এ পয়েন্টে কি হবে, ও এ পয়েন্টে কি হবে, এ বি পয়েন্টে কি হবে, বিসি পয়েন্টে কি হবে, সিডি পয়েন্টে কি হবে, ডিই পয়েন্টে কি হবে। সো সমস্ত ব্যাখ্যাগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। সো এখানে এক্সামে গ্রাফ রিলেটেড প্রশ্নের জন্য তোমাদের মার্কস অনেক ভালো থাকে, 3 বা 4 আসে এটা। সেটা সুন্দর মতো গ্রাফও আঁকতে হবে, গ্রাফটা এক্সপ্লেইনও করতে হবে। তাহলে আশা করছি তোমরা এই মানে এটাতে যতগুলো মার্কস মানে তোমার জন্য বরাদ্দ থাকবে তার ফুল মার্কসই তোমরা পেয়ে যাবা। আর ও এই অংশের এই ব্যাখ্যাগুলো খুব কঠিন কিছু না, যেই কথাগুলো এতক্ষণ বললাম, ইউরিয়ার গলনাঙ্ক, এই তাপমাত্রা নিচে পদার্থটির কঠিন অবস্থা বোঝানো হয়, ঠিক আছে, কঠিন অবস্থা যেই কথাগুলো বলছে যে পদার্থের কঠিন অবস্থা বোঝানো হয়। তারপরে গ্রাফটি কিরকম হয়, গ্রাফটি হয় ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই অংশের সময়ের সাথে সাথে ইউরিয়ার তাপমাত্রা বৃদ্ধি যে পাচ্ছে এটা বোঝানো হয়, সময়ের সাথে সাথে ইউরিয়ার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সো ও এই অংশ তো আমি সেই জিনিসটি ব্যাখ্যা করছি। এবি অংশে কি হয়েছে মনে আছে, এবি অংশকে গলনাঙ্ক রেখা বলে। আচ্ছা, তাহলে তাপ প্রয়োগ করা হলো, তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে। এবি অংশের পদার্থটির কঠিন ও তরল, মনে আছে কিনা যে আমরা কঠিন এবং তরল উভয় অবস্থায় পাওয়া যাবে এবি অংশে, সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি। এই অংশে পদার্থটির কণাসমূহ তরলে পরিণত হতে শুরু করে এবং বি অংশে সকল কণায় তরলে পরিণত হয়ে যায়। তো জাস্ট এইভাবে সাজানো হয়েছে আর কি। দেন বিসি অংশে কি হয়েছে আবার দেখো, তরলে পরিণত হয়ে যায়। বিসি অংশটাই সম্পূর্ণ তরলের একটা অংশ বোঝানো হয়, তরল অবস্থা সেখানে দেখা যায়। ঊর্ধ্বমুখী রেখা, বিসি অংশের ঊর্ধ্বমুখী রেখা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঊর্ধ্বমুখী রেখা দ্বারা কি বোঝানো হচ্ছে, সময়ের সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সি বিন্দুতে পৌঁছানো মাত্র স্ফুটনাঙ্ক ধাপ শুরু হয়, মানে তুমি যখনই বিসি অংশের সি বিন্দুতে পৌঁছবা তখনই কিন্তু সেখান থেকে তোমার সিডির যে লাইনটা বা সিডি এর যে কাজটা, সেই কাজটা কিন্তু সেখান থেকে স্টার্ট হবে। দেন সিডি অংশের কাজ, দেন ডিই অংশের কাজ। তো মোট 5টা অংশ, একটা হলো ও এ, বি, বিসি, সিডি, তারপর ডিই। সো এই 5টা অংশ। তো এই অংশগুলো কিন্তু এইখানে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসলে খুব সুন্দরভাবে তোমাদেরকে ব্যাখ্যাটা করে ফেলতে হবে। তো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো এবারে আমরা দেখো ঊর্ধ্বপাতিত পদার্থের বিভিন্ন গ্রাফের অংশগুলো নিয়ে বর্ণনা করব। আমরা কিন্তু এবারও তাপ প্রদান করব। আমরা তাপ প্রদানে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফটা কিরকম হবে সেই পয়েন্টগুলো নিয়ে এবার আলোচনা করব। তো দেখো আমি আগে আমাদের এই গ্রাফের অংশটাকে একটু বড় করে নেই, যাতে করে তোমাদের বিভিন্ন অংশ বুঝতে প্লাস বুঝাতে দুইভাবেই সুবিধা হয়। তো ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তোমরা জানো যে একটা অবস্থা নেই, তরল অবস্থা সেখানে থাকে না, কঠিন অবস্থা থাকে এবং গ্যাসীয় অবস্থা থাকে। তো আমার আগের বারে গ্রাফের কিন্তু 5টা অংশ ছিল, বাট এবার দেখো 2টা অংশ কিন্তু কমে গেছে। এখানে কিন্তু গ্রাফের 3টা অংশ, একটা আমার এবি, একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে সিডি। এখন 3টা অংশ কেন হলো 5টা থেকে, যেহেতু আমাদের তরল অবস্থা নেই, তাহলে এখানে কোনো গলনাঙ্ক রেখাও থাকবে না, কোনো তরল অবস্থাও থাকবে না। কঠিন থেকে আমরা সরাসরি স্ফুটনাঙ্ক রেখায় চলে যাব, আবার স্ফুটনাঙ্ক থেকে আবার আমরা পুনরায় আবার সেখান থেকে ব্যাক করতে পারবো। তো দেখো এবি অংশে কঠিন, এখানে একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে, যে কোনো একটা পদার্থের স্ফুটনাঙ্ক মানে ঊর্ধ্বপাতিত পদার্থের স্ফুটনাঙ্ক থাকে। তো আমরা যেহেতু ন্যাপথলিন নিয়ে কথা বলতেছি, তো ন্যাপথলিনের স্ফুটনাঙ্ক পয়েন্টটাই বোঝানো হচ্ছে। তাহলে এবি অংশে আমরা পাবো কঠিন, আর বিসি অংশের মধ্যে দেখো আমরা কঠিন কণাও পাবো প্লাস গ্যাসীয় কণাও পাবো। এটা ঠিক এই আগের এক্সাম্পলের মতো চিন্তা করবা, যে ধরো তোমার কাছে এরকম মোট 6টা কণা আছে, তুমি যখন বি বিন্দুতে গিয়ে পৌঁছাবো তখন তোমার একটা কণা কঠিন থেকে গ্যাসীয় অবস্থা ধারণ করবে, আর সি বিন্দুতে সকল কণাই তোমার কঠিন থেকে গ্যাসীয় অবস্থা ধারণ করবে। তো আমরা
জাস্ট এটার ব্যাখ্যাটা সহজেই করতে পারবো যে বি বিন্দুতে একটা কণা কঠিন থেকে গ্যাসীয় অবস্থা ধারণ করবে আর সি বিন্দুতে সকল কণা কঠিন থেকে গ্যাসীয় অবস্থা ধারণ করবে। এরপরেও যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, যেহেতু আমার সি বিন্দুতে সকল কণা গ্যাসীয় হয়েই যাচ্ছে, এরপরে তাপমাত্রা বাড়াবে, তখন এই গ্যাসীয় কণার তাপমাত্রা বাড়বে এবং এরা আস্তে আস্তে কি হবে, পাত্র থেকে বেরিয়ে যাবে আর কি। তো তাহলে এ বি বিসি সিডি এরকম কিন্তু আমরা গ্রাফের বিভিন্ন অংশ এখানে ব্যাখ্যা করতে পারি। এ বি অংশ কঠিন আর বিসি অংশটিকে স্ফুটনাঙ্ক রেখা বলা হয়, আর সিডিতে তো যেটা বললাম যে গ্যাসীয় কণার তাপমাত্রা আরও বাড়বে এবং এখান থেকে আমাদের বস্তুগুলোকে পাত্র থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো এই যে দেখো তিনটা কণা, এই যে এই তিনটা কণার ব্যাখ্যা কিন্তু এখানে জাস্ট বলা আছে, তিনটা কণার ব্যাখ্যাই এখানে আমাদের জন্য করে দিয়েছি। এ বি অংশে কি হবে, বিসি অংশে কি হবে, সিডি অংশে কি হবে। সো তোমরা আশা করতেছি এখান থেকে দেখতেই পাচ্ছ যে এবি অংশের একটা ব্যাখ্যা আমরা এখানে লিখে দিয়েছি, বিসি অংশের ব্যাখ্যা লিখে দিয়েছি, সিডি অংশের ব্যাখ্যা লিখে দিয়েছি। সো গ্রাফ রিলেটেড কোশ্চেনের ক্ষেত্রে সবার আগে ফোকাস করবা যে গ্রাফের বিভিন্ন অংশগুলোর ব্যাখ্যা, মার্কিং করা, তারপরে হচ্ছে গিয়ে যে সবকিছু ঠিক আছে কিনা। এরপরে কিন্তু তোমাকে নিচে আবার প্রত্যেকটা অংশকে ইন্ডিভিজুয়ালি একটা শর্ট নোট দিতে হবে। এবি অংশের শর্ট নোট আমরা এখানে ব্যাখ্যা করেছি, বিসি অংশের শর্ট নোট এখানে আমরা ব্যাখ্যা করেছি, সিডি অংশের শর্ট নোট আমরা এখানে ব্যাখ্যা করেছি। সো এভাবে কিন্তু আমরা ঊর্ধ্বপাতিত পদার্থের যে গ্রাফের বিভিন্ন অংশ, সেই অংশগুলোকে আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের তাপ প্রদানের ক্ষেত্রে সাধারণ পদার্থ যার তিনটা অবস্থা হয়, কঠিন, তরল, গ্যাসীয়, এবং ঊর্ধ্বপাতিত পদার্থ যার দুইটা অবস্থা হয়, কঠিন এবং গ্যাসীয়। এই গ্রাফগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে আমরা আলোচনা করব শীতলীকরণের গ্রাফ। এবারে আমরা শীতলীকরণের গ্রাফ নিয়ে কথা বলবো। শীতলীকরণের গ্রাফ বলতে বোঝানো হয় যে সময়ের সাথে সাথে তাপমাত্রা হ্রাস করা হলে পদার্থের যে অবস্থার পরিবর্তন ঘটে, গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় আসে, তরল অবস্থা থেকে পুনরায় কঠিনে রূপান্তরিত হয়। তো এখানে আসলে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা অংশের ব্যাখ্যা এগুলো এখন বোঝানোর চেষ্টা করব। তো আসো শুরুতেই আমরা ফোকাস করতেছি যে সাধারণ যে পদার্থগুলো আছে, যেগুলোর কিনা কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থায় দেখা যায়, এদের ক্ষেত্রে আসলে কীরকম পরিবর্তন হবে এই পয়েন্টগুলো নিয়ে। তো ধরো আমরা লবণ, খাবার লবণ, বিশেষ করে লবণ বলতে তো বিভিন্ন লবণই হতে পারে, খাবার লবণের শীতলীকরণের গ্রাফ নিয়ে এখানে কথা বলতেছি। তো ফার্স্টে আসলে গ্রাফের মোট কয়টা অংশ? তো আমরা দেখতে পাচ্ছি এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ, মোট 5টা অংশ। 1 2 3 4 5, মোট 5টা অংশ। ওকে, তাহলে আমাদের যেহেতু খাবার লবণের স্ফুটনাঙ্ক 1465°C, তার মানে এই তাপমাত্রার উপরে যারাই থাকবে তারাই কোন অবস্থায় থাকবে? গ্যাসীয় অবস্থায় থাকবে। আর দেখো গ্রাফটা কিন্তু এবার নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতেছে কেন? কারণ সময়ের সাথে সাথে তাপমাত্রা হ্রাস করা হচ্ছে। আমরা সময়ের সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি যদি করা হয় তখন গ্রাফ আস্তে আস্তে উপরের দিকে ওঠে, আর সময়ের সাথে সাথে তাপমাত্রা হ্রাস করা হলে গ্রাফ আস্তে আস্তে নিচের দিকে নামে। তাহলে এখানে এবি অংশে সময়ের সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছে বিধায় গ্রাফের এই অংশগুলো আস্তে আস্তে নিচের দিকে নামছে। এরপরে যাচ্ছি আমরা বিসি অংশে। তো খেয়াল করো, জাস্ট যদি তুমি এভাবে চিন্তা করো, ওই আগের মতোই যেটা আমরা অন্যান্য গ্রাফে তোমাদেরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরো আমাদের এই যে বস্তুটা মানে এবি বা খাবার লবণের মোট 6টা কণা রয়েছে। তো যখন আমি তাপমাত্রা কমাবো, এখন তো শুরুতে তো সবাই 1600°C তাপমাত্রায় উত্তপ্ত অবস্থায় আছে, বাট তুমি যখন তাপমাত্রা কমাবা সবার আগে বি বিন্দুতে একটা কণা তাপমাত্রা কত হবে? তাপমাত্রা হবে তোমার 1465°C, এবং এই কণাটা আস্তে আস্তে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হতে থাকবে, গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হতে থাকবে। এরপরে দেখো আরো কমাও, তার মানে আরো একটা কণা তরলে হয়ে গেল, আরো একটা কণা তরলে হয়ে গেল। এরকম করতে করতে তুমি যখন সি বিন্দুতে আসবে, তোমার সকল কণাগুলোই গ্যাসীয় অবস্থা থেকে তরল কণায় রূপান্তরিত হয়ে গেল। তাহলে বি বিন্দুতে জাস্ট একটা কণা তরলে রূপান্তরিত হবে বা পরিণত হবে, আর সি বিন্দুতে সকল কণাই তরলে পরিণত হবে। এরপরে যখন আমরা সিডি লাইনটা পেলাম, এরপরে যখন আমরা সিডি অংশ পেলাম, তার মানে সিডি অংশের সকল কণা কোন তাপমাত্রায় আছে? তরল অবস্থায়। সিডি অংশের সকল কণা কোন তাপমাত্রায় আছে? তরল অবস্থার মধ্যে রয়েছে। তো যখন আমি ডি বিন্দুতে আসবো তখন আমাকে ঠিক আগের মতো করে আবার কল্পনা করতে হবে যে কঠিন। এবারে আমি এসে থামবো 801°C তাপমাত্রায়, যেটাকে বলা হয় সাধারণত গলনাঙ্ক রেখা বা যে তাপমাত্রায় গলে যায়। তো রিভার্স যেহেতু, তার মানে 801°C তাপমাত্রায় তরল কণা থেকে সবার আগে একটা কণা কঠিন কণায় রূপান্তরিত হবে, যেটা কিনা ডি বিন্দু। ডি বিন্দুতে একটা কণা তরল থেকে কঠিনে রূপান্তরিত হবে, আর আস্তে আস্তে ডি থেকে ইতে যেতে যেতে সকল কণাই তোমার কঠিন অবস্থায় হয়ে যাবে। তার মানে এই বিন্দুতে সকল কণাই কঠিন হয়ে যাবে। এরপরে আসো
এরপরে আসো ইএফ, তার মানে ইএফ এ কি হবে, কঠিনের তাপমাত্রা কমবে, মানে কঠিন তো হয়েই গেছে আমার ই বিন্দুতে, এরপরে যদি আমরা তাপমাত্রা কমাই তখন কি হবে, কঠিনটা আরো বেশি কঠিন হতে থাকবে তাপমাত্রা কমাতে থাকলে আর কি। অর্থাৎ কঠিনের তাপমাত্রা, মানে এখানে একটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কঠিনের তাপমাত্রা তুমি চাইলে কঠিন করে অনেক নিচের দিকে যেতে পারো, আবার বাষ্পের তাপমাত্রা চাইলে আমরা অনেক উপরের দিকে যেতে পারি। বাট আমাদের এক্সামে জানতে চাই মূলত গ্রাফের যে অংশগুলো আছে সেই অংশগুলো আসলে কিরকম, সেই অংশগুলোর অবস্থা কি, সেগুলো আসলে জানতে চাই। এখন এই যে দেখো বরফ, সোডিয়াম ক্লোরাইড 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়, তাহলে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই পদার্থটা কঠিন। এটা তোমরা যদি 750 বলো তাহলেও কঠিন, তোমরা যদি 700 বলো সেটাও কঠিন, ইভেন কেউ যদি বলে স্যার আমি 0 তো নিয়ে আসবো সেটাও কঠিন, সবগুলোই কিন্তু কঠিন। সো নিচের দিকে তাপমাত্রা নামালে অনেক তাপমাত্রা কমানো যেতে পারে, আবার উপরের দিকে গেলে তাপমাত্রা অনেক বাড়ানোও যেতে পারে। তো আমরা জাস্ট এইটুকুই বলবো যে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের অবস্থা হবে কঠিন অবস্থা লবণের জন্য, খাবার লবণের জন্য। তো ওভারঅল আমরা গ্রাফের এই মোট 5টা অংশ পেলাম, 1 2 3 4 5, এবং এই 5টা অবস্থা দ্বারা মূলত আমরা পদার্থটির 3টি মানে 5টা পয়েন্ট আর কি, বা 5টা অংশ, এই 5টা অংশ দ্বারা মূলত 3টা বস্তুর অবস্থা আর কি বোঝানো হচ্ছে। ওকে, সো এবারে এই অংশগুলোর যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, প্রত্যেকটা অংশেরই কিন্তু ব্যাখ্যা এখানে লেখা আছে, দেখো এ বি বি সি সি ডি ডি ই তারপরে ইএফ, সমস্ত অংশের ব্যাখ্যা কিন্তু আমরা এখানে তোমাকে প্রত্যেকটা অংশের ব্যাখ্যাই তোমাদেরকে এখানে লিখে দেওয়া হয়েছে। জাস্ট তোমাকে গ্রাফটা তো অঙ্কন করতেই হবে খুব সুন্দরভাবে, এবং ব্যাখ্যাগুলো আমরা এখানে যে ব্যাখ্যাগুলো তোমাদেরকে লিখে দিয়েছি এই ব্যাখ্যাগুলি তোমাদেরকে এক্সামে খাতায় লিখতে হবে, এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব সহজভাবে, সহজ কথাটা আমি আগে বলবো, খুব সহজভাবে এটাকে আসলে মেনশন করা হয়েছে। তোমরা এখানে বুঝতে পারতেছো যে তাপমাত্রা হ্রাস পেয়েছে, আগেই বলছিলাম যে নিম্নমুখী অংশ দ্বারা কি বোঝানো হয়, তাপমাত্রা হ্রাস পেয়েছে। আর পদার্থটির কোন অবস্থা বোঝানো হয়, এবিতে গ্যাসীয় অবস্থা বোঝানো হয়। বিসি অংশের একটা, এই যে বলছিলাম বিসি অংশের বি বিন্দুতে একটা কণা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে, আর সি বিন্দুতে সকল কণা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে আমাদের 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির থেকে, যার কারণে বিসি লাইনটি একটি আনুভূমিক সরল রেখা, ঠিক আছে। তো একটি আনুভূমিক সরল রেখা এখানে পাওয়া যাবে, বিসি লাইনের মধ্যে একটা আনুভূমিক সরল রেখা আমরা দেখতে পাবো। আচ্ছা, গেল এটা সিডি অংশের যেটা বললাম যে সকল কণায় তরলে পরিণত হয়ে যায়, তাই সিডি অংশে পদার্থটি তরল অবস্থা পাওয়া যায়, নিম্ন সময়ের সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাবে, এবং ডি বিন্দুতে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক সিমিলার ওয়েতে এভাবে আমরা প্রত্যেকটা কণাকেই কিন্তু গ্যাসীয় অবস্থা থেকে ফার্স্টে আমরা তরলে রূপান্তর করব, এবং তরলকে আবার শীতল করলে সেটা পুনরায় কঠিন অবস্থায় রূপান্তরিত হবে, সিডি এ বি বি সি সিডি, তারপরটা কি হবে ডিই, এবং সবার শেষে হবে হচ্ছে ইএফ, সবার শেষে আমরা পাবো কাকে, ইএফ কে। ওকে, সো এই যে ইএফ অংশের কথা বলেছে, দেখো যে পদার্থটি সকল কণাই কঠিন অবস্থায় পরিণত হয়ে যাবে, এরপরে তাপমাত্রা কমতে থাকলে গ্রাফটি আস্তে আস্তে কোথায়, নিম্নমুখী হবে, অর্থাৎ গ্রাফটি আস্তে আস্তে নিচের দিকে যাবে, এই অংশই এখানে জাস্ট বলা হচ্ছে। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে মোট 5টা পয়েন্ট, ভিন্ন ভিন্ন পয়েন্ট দ্বারা গ্রাফের 3টা অবস্থা প্রকাশ করা যায়। তো তোমরা আশা করতেছি এইটুকু অংশ প্রপারলি সবাই বুঝতে পেরেছো যে শীতলীকরণের গ্রাফের ক্ষেত্রে আমাদের যেগুলো স্বাভাবিক পদার্থ, সেই স্বাভাবিক পদার্থের গ্রাফে মোট কয়টা অংশ থাকবে। তো এবারে আসো আমরা ঊর্ধ্বপাতিত পদার্থের শীতলীকরণের গ্রাফটা একটু দেখি, যে ঊর্ধ্বপাতিত পদার্থের শীতলীকরণের গ্রাফে কি হতে পারে। ওকে, সো এখানে দেখো যে আমাদের গ্রাফের কিন্তু এখন অংশ কমে যাচ্ছে, আগেরবার ছিল 5টা অংশ, এবার হবে 3টা অংশ। এখন কেন 3টা অংশ হবে, কারণ ঊর্ধ্বপাতিত পদার্থের 2টা অবস্থা, একটা হলো কঠিন অবস্থা আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। সো যেহেতু ঊর্ধ্বপাতিত পদার্থের 2টা অবস্থা, অতএব তাহলে গ্রাফের 2টা অংশ কমে যাচ্ছে, একটা মানে তরল, কঠিন আর গ্যাসীয়। তো তরল কোনো অবস্থা নেই এখন তরল কোনো অবস্থা আমরা পাবো না। তাহলে আমরা ধরো আমরা আয়োডিনের শীতলীকরণের গ্রাফ দেখছি। তো আয়োডিন ধরো 184 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হয় বা গ্যাসীয় অবস্থা ধারণ করে। এখন 184 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে কিন্তু আয়োডিনের গ্যাসীয় অবস্থায় আমরা পাবো। তো এখানে এবি লাইন দ্বারা মূলত আয়োডিনের গ্যাসীয় অবস্থা বোঝানো হচ্ছে। এরপরে যাচ্ছি আমরা বিসি লাইনের বি এবং সি, যে পদার্থটির গ্যাসীয় এবং কঠিন উভয় রকম অবস্থা দেখা যাবে, গ্যাসীয় এবং কঠিন উভয় রকমের অবস্থায় এখানে দেখা যাবে। বাট তুমি এভাবে চিন্তা করতে পারো যে বিতে একটা কণা জাস্ট কঠিন হচ্ছে, আর সিতে সকল কণায় আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। কেননা ঊর্ধ্বপাতিত পদার্থের কিন্তু দেখো কঠিনকে তাপ দিলে গ্যাসীয় অবস্থায় হয়ে যায়, আবার গ্যাসীয় অবস্থাকে শীতল করলে সেটা পুনরায় কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। সো যদি আমরা
বি বিন্দুতে একটা কণাকে শীতল করে সেটা ফার্স্টে কঠিনে রূপান্তরিত হবে এবং ধীরে ধীরে তাপ কমাতে থাকলে সি বিন্দুতে সকল কণাই কঠিনে রূপান্তরিত হয়ে যাবে। এজন্য বি সি এই অংশের মধ্যে আমরা কি পাবো, আমরা কঠিন অবস্থাও পাবো প্লাস গ্যাসীয় অবস্থাও পাবো। আচ্ছা, তাহলে সি বিন্দুতে সকল কণা কঠিন হয়ে যাচ্ছে। এরপরে যদি তাপমাত্রা কমাও আস্তে আস্তে, তাপমাত্রা যদি কমাও আস্তে আস্তে তাপমাত্রা কমবে এবং পদার্থ কঠিন থেকে আরো কি হতে থাকবে, কঠিন থেকে আরো বেশি কঠিন হতে থাকবে। তো মূলত এই মোট তিনটা অংশই আমাকে ব্যাখ্যা করতে হবে এক্সামে। তো এবারে দেখো এই অংশগুলোর ব্যাখ্যাই তোমাকে এখানে করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অংশের ব্যাখ্যাই কিন্তু আমরা এখানে দিয়েছি, তোমাদের জন্য করে দিয়েছি। সো আশা করি দেখলে তোমরা এই পার্টটুকু বুঝতে পারবে। এখানে দেখো কি লেখা হয়েছে, জাস্ট পয়েন্টগুলো একটু দেখো। ফার্স্টে এবি, তাহলে নিম্নমুখী এবি অংশের গ্রাফটা কি হবে, নিম্নমুখী। নিম্নমুখী হলে তাপমাত্রা কি হয়, হ্রাস পায়, এটা বোঝানো হয়। আর এবি অংশে আয়োডিনের কোন অবস্থা বোঝানো হয়, গ্যাসীয় অবস্থা। সো এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো যদি তোমরা সাজিয়ে খুব সুন্দর মতো লিখতে পারো, তাহলে আশা করতেছি এই অংশের ব্যাখ্যাটাও খুব আরো সুন্দর হবে আর কি। এবি অংশের ব্যাখ্যাটাও আমাদের জন্য আরো 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 সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এরপরে যাচ্ছি দেখো বিসি অংশে। তাহলে বিসি অংশে দেখো স্ফুটনাঙ্ক রেখা বলে, ফার্স্টেই হচ্ছে বিসি অংশকে কি রেখা বলে, স্ফুটনাঙ্ক রেখা বলে। আয়োডিনের উভয় কণায় দেখা যায়। এখানে তুমি চাইলে কঠিনও দেখতে পারো, তুমি চাইলে গ্যাসীয় দেখতে পারো। আর তাপমাত্রা হ্রাস করা হলেও কি, মানে তাপ হ্রাস করা হলেও তাপমাত্রা কি থাকে, স্থির থাকে। তাপ যদি আমি কমায়ও দেই এতে তারপরেও কি থাকে, তাপমাত্রা স্থির থাকে। আর সিডি অংশে এই যে কঠিন অবস্থায় রূপান্তরিত হয়ে যায়, তাপমাত্রা এরপর যদি আরো কমিয়ে দাও তাহলে এরপর কি হবে, সেই মানে তোমার তাপমাত্রা আস্তে আস্তে কমবে এবং কঠিনের তাপমাত্রা কমলেই পদার্থের কণাগুলো আরো বেশি শক্ত হতে থাকে। আচ্ছা, তো তাইলে আমাদের মোট 4টা গ্রাফ নিয়ে কিন্তু আমরা কথা বললাম। 4 রকমের গ্রাফ। একটা হচ্ছে তাপ প্রদান, সেখানে সাধারণ পদার্থ হতে পারে, ঊর্ধ্বপাতিত পদার্থ হতে পারে। আরেকটা হচ্ছে শীতলীকরণের গ্রাফ, সেখানেও সাধারণ পদার্থ হতে পারে, ঊর্ধ্বপাতিত পদার্থ হতে পারে। তোমাদের এই চ্যাপ্টার থেকে এই 4 রকমের কোশ্চেন বাদে, মানে এই 4 রকমের গ্রাফ বাদে আর কোনো গ্রাফ আসার কোনো সম্ভাবনা নাই। পরীক্ষার হলে প্রশ্নটা ভালো মতো দেখবা, তোমার প্রশ্নে কোন রকমের গ্রাফের দিকে ইন্ডিকেট করছে সেটা সুন্দর মতো আইডেন্টিফাই করে দিলে তোমার এখান থেকে অ্যান্সারটা হয়ে যাবে। তো এই পর্ব আমি এখানে শেষ করছি।